ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এত সময় নাও লাগতে পারে, তাহলে তো আরো বেশি সবাই ভালো হবে। সময় চেয়ে নেয়, আমি কিন্তু সময় অনেক সময় ফিরিয়ে দিই। আজকে সেটি হওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য আমি প্রথমেই সরকারি দলকে ধন্যবাদ জানাতে চাই। কেন চাই? এই কারণে 300 বিধিতে মাননীয় মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন, সেই বিবৃতি থেকে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে নাই, তবে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে আজকে। এই বিবৃতি যদি সেই দিন দেওয়া হতো, হয়তো আমার নোটিশের ভাষাও ভিন্ন হতে পারত। সেদিন কিন্তু এমনভাবে বিবৃতিটা আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। কোনোভাবে এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই জন্য কিছু কিছু সমস্যা হয়তো বা দৃশ্যমান হচ্ছে, এটা বাস্তবতা নয়। সেদিনকার যদি আমি বিবৃতির সেন্স বুঝে থাকি, আমার কাছে এটাই মনে হয়েছিল। ইতিমধ্যে একজন আলোচনায় বলেছেন যে একজনকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, আরও 3 জন কৃষক কিন্তু এই 2 লিটার 4 লিটার তেল সংগ্রহ করতে এসে হিট স্ট্রোকে মারা গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এই দীর্ঘ সময়ের ধরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যে মানুষগুলা কষ্ট করেছেন, আমরা আসলে এখানে যারা বসা আছে, আমরা কিন্তু সেই কষ্টের ভাগ নিতে পারিনি। আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম যে দুপুরবেলা চাটাই বিছিয়ে লোকেরা গাড়ি রেখে পাশে ফুটপাতে ঘুমাচ্ছে। 2-1 জনকে একটু ডেকে উঠালাম, জিজ্ঞেস করলাম। কেউ বললেন যে আমি 14 ঘন্টা ধরে আছি, কেউ বললেন আমি 5 ঘন্টা ধরে আছি, বিভিন্ন মেয়াদে বললেন। কিন্তু আমি 5 ঘন্টার নিচে কাউকে পেলাম না। আমি যখন জিজ্ঞেস করলাম যে ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষা করে কতটুকু পাবেন, তারা বলল যে ম্যাক্সিমাম অফ 2000 টাকা, এই পরিমাণ তেল আমরা সংগ্রহ করতে পারব, যারা গাড়ির মালিক। আর যারা বাইকার, তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন পেলাম, সে বলল যে আমার অয়েল পাস আছে, আমি 1000 টাকা নিতে পারবো। বাকিরা বলল যে 150 থেকে 500-র ভিতরে আমার রেঞ্জ, আমি এইটুকু পাবো। আমি জিজ্ঞেস করলাম আপনারা আগে কি পরিমাণ রুজি করতেন? বলল যে 1500 থেকে 2000 পার ডে। এখন কয় যে এখন 500-700 পারি না। এই মানুষগুলোর জন্য আমার বেশি দুঃখ লাগে। এটা কিন্তু 2-4 জন, 100-200 না, হাজার হাজার মানুষ, এর উপর তাদের জীবিকা চলে। এখন 150-500 টাকার তেল দিয়ে সে কি করবে? তার তো ওই পেশাটাই চলবে না। যদি আমাদের সংকট নাই, তাহলে অন্তত ওই গরিব, দিন আনে দিন খায় মানুষের পর্যায়েরা, এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে যারা প্রফেশনাল গাড়ি চালায়, যারা ক্যাবিং করে, তারা এটার উপরে একটা রেন্ট তাদেরকে পে করতে হয়, আবার তার ফ্যামিলি চালাইতে হয়। এখন আমি যিনি ওই কাজ করি না, আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, আমার জন্য 2000, তার জন্য 2000, এরকম করলে তো ওরা বাঁচবে না। এই ইন্ডাস্ট্রিটাই তো হুমকের মুখে পড়বে। তাদের বিষয়গুলো আমাদের সিম্প্যাথেটিক্যালি দেখা উচিত। আজকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে। সেদিন তিনি আমাকে চাচা বলেছিলেন, জানি না আমার বয়স হতো কিনা। তা আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম, আর তিনি যথার্থই স্মরণ রেখেছেন, যশোরের ডাব থেকে পানি বের করেই আমি ওনাকে পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। তিনি খুবই পজিটিভ অ্যাপ্রোচে আজকে কথা বলেছেন এবং আমি মনে করি যে একটা রিয়েলিস্টিক বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন, উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না। যেটা আমি পছন্দ করি না, এটা আমি করবই না। এই সংসদে আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি, আমরা পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আইদার পার্টি অর পার্সন, আমরা ওই দিকে না যাই। কিন্তু এখনো বন্ধ হয়নি। মাত্রা বোধহয় কিছু কমে এসেছে, ঠিক 8 মাত্রার ভূমিকম্প না, কিন্তু 4-5 মাত্রায় এখনো কিন্তু ভাইব্রেট করতেছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা কনস্ট্রাকটিভ হই, সরকারি দলও কনস্ট্রাকটিভ হোক, আমরাও কনস্ট্রাকটিভ।
সেইভাবে বিষয়গুলোকে আমরা রিজলভ করি এবং আমরা পারবো, কেন পারবো না? দুনিয়ার অনেক দেশই তো পারে, তো আমাদের না পারার কি আছে? আমরা এই পারার কালচারে যেতে চাই, না পারার কালচারে থাকতে চাই না। মাননীয় স্পিকার, এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম, কিন্তু প্রথম দিন তো এই বিবৃতি আসেনি। প্রথম দিন এসেছে অন্যরকম। অলরেডি আমার কলিগ বলেছেন, আমরা পাম্পে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আপনারা জ্বালানি আগের চাইতে বেশি বিক্রি করছেন। কই মোটেই না, পাই 1/3 বিক্রি করবো কেমনে বেশি, আমরা যা পাই তাই আমরা বিক্রি করি। তবে কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়। এই ধরনের পরিস্থিতি যখন আসে, ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না, এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে পালাবে। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো অ্যালাউন্স দেওয়া উচিত নয়। আমার 2 নম্বর অনুরোধ যে এই হাউসে বসে আমরা যে কথাগুলো বলবো, এটা কিন্তু হাউসের এই প্যারাডাইমের ভিতরে থাকছে না, গোটা দুনিয়ায় চলে যাচ্ছে এটা। সুতরাং এই কথার ওয়েটেজ থাকতে হবে, কথাগুলো অথেন্টিক হতে হবে, সত্য তথ্য নির্ভরশীল হতে হবে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে একটা বললাম, কালকে আরেকটা বললাম, জনগণ আমাদের কথা বিশ্বাস করবে না। একই সাবজেক্টের উপরে কথার যেন ধারাবাহিকতা থাকে আর ময়দানে যেন তার ইমপ্লিকেশন থাকে। এই দুইটা যখন জনগণ খুঁজে পাবে, তখন আমাদের কোনো স্টেটমেন্ট করারও দরকার পড়বে না। প্রত্যেকের বিবেক আছে। আমরা জ্বালানির ক্ষেত্রে শুধু তেল গ্যাসের চিন্তা করছি, কেন আমরা ডাইভার্সিটি নিয়ে চিন্তা করব না? কেন আমাদের জাতির একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি থাকবে না এনার্জি জেনারেট করার ব্যাপারে? সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে খোলামেলা আলোচনা আমাদের এখানেও হতে পারে, আবার এখান থেকে গঠিত কোনো কমিটির মাধ্যমেও হতে পারে। সেই জায়গায় আজকে সরকারি দল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসছেন। মাননীয় মন্ত্রীর রেফারেন্স এসেছে, তিনি 2টো করেছেন, আর একটা সেশন করবেন কামিং শনিবারে। আচ্ছা, শনিবারের মধ্যে উনি বলেন না এই যে সমস্যার সমাধান হবে, উনি বলেছেন যে একটা সেশন হবে। আমি ওনাকে একটু হেল্প করলাম, আমি তাই শুনেছি। তো হ্যাঁ, আমরা কেন জয়েন্টলি করতে পারি না? কেন আমরা যদি জয়েন্টলি করতে পারতাম, তাহলে আমাদের ডেমোক্রেসিটা সাস্টেইনেবিলিটির দিকে যাইত। মানুষ আশান্বিত হতো যে ভঙ্গুর ডেমোক্রেসি কোনো একটা জায়গা থেকে আবার রিফর্ম হওয়ার জন্য তারা লোড নিচ্ছে, তারা রিস্ক নিচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তখন রাষ্ট্রের জনগণেরও অ্যাটিটিউডটা হবে পজিটিভ। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না, ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। আমি কিছু ম্যাটেরিয়ালস আজকে রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আমার ম্যাটেরিয়ালস সব কিছু বাসায় দিচ্ছে। আমি আসলে কখনো এটা বলতে চাই না যে আমার গ্লাসের অর্ধেক খালি। আমি সব সময় বলতে চাই আমার গ্লাসের অর্ধেক ভরা আছে, কাজেই বাকিটাও আমাকে ভরতে হবে। আর যদি আমি খালি বলি, তার মানে হচ্ছে অর্ধেক যখন খালি বাকিটাও ফেলে দে। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আসেন আমরা পজিটিভ অ্যাটিটিউডে, সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, এই হাউস বড় কথা। এই হাউসকে নিয়ে মুভ করি, আমরা মনটা ওপেন করি, আর
আমি অতি বিনয়ের সাথে অনুরোধ করব, বয়স যাই হোক, আমার কিন্তু সবগুলা সাদা, আমার মতো বুড়ো সাদা লোক এখানে খুব কম। তো এই দিক থেকে অনুরোধ করছি যে আসেন, ওই ঠেলা ধাক্কার রাজনীতি এখানে বাদ দিই। এই জায়গায় আমরা সিনসিয়ার টক করি, পরস্পরকে রেসপেক্ট করি। আমরা যদি মিউচুয়াল রেসপেক্টটা শো করতে পারি, পুরা হাউস রেসপেক্টেড হবে। আমরা ওই জায়গাটায় যেতে চাই। উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন? তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন। আল্লাহ আমাকে যে মুখ দিয়েছেন, আপনার দুটি ঠোঁট, তাইলে আমার এখানে জোড়া দিয়ে দেন, আমি আপনার ভাষায় কথা বলবো। আমি তো আল্লাহর দেওয়া, আমার জিহ্বা, আমার ঠোঁটের ভাষায় আমি কথা বলবো, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই, আসুন সুন্দরবনের মদিটা একটু আমরা ঠোঁটে লাগাই। আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। কেন পারবো না? শুধু একটা গুড ইন্টেনশন লাগবে আমাদের, এই জাতিকে আমরা বিল্ড আপ করবো। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই চেয়ারে বসা লোকগুলো এখন ওই চেয়ারে, আবার দুই দিকের চেয়ারে বসা অনেকে এখানে নাই। আমরা কোথায় থাকবো জানি না, আমাদের জেনারেশন থাকবে, আমাদের প্রিয় দেশ থাকবে। আসুন না একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে যাই। এখনো মরতে পারি, এই জায়গায় পড়ে যেতে পারি। 19 জুলাই 2024 তো পড়ে গেছিলাম, 24 না 25-এ। সেই পড়া থেকে অনেকে উঠে আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আবার নিয়ে যেতে পারে। হয়তো সংসদ প্লাজায় কালকে আমার জন্য আপনাদের দাঁড়ানো লাগতে পারে, কিন্তু একটু শান্তি নিয়ে মরি, যে দেশের জন্য ভালো কিছু করে যেতে পারলাম সবাই মিলে। আমাদের অ্যানসিস্টরস যারা ছিলেন, যেটুকু অ্যাটমসফিয়ার তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের সাকসেসরদের মিনিমাম এইটুকু আমাদের কাছে পাওনা। কিন্তু আমাদের সমাজ ওই জায়গায় নেই। আমরা আমাদের বেজ লাইনে আগে যাই, তারপরে ইনশাল্লাহ হিমালয়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠব। আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নেই। আমি স্পেসিফিক্যালি আমার কিছু। জি, মাননীয় নেতা, আপনার বক্তব্য কন্টিনিউ করেন, সময় আরো বাড়িয়ে দেন 3 মিনিট দয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আমি সরি, সময়ের দিকে খেয়াল করতে পারি না, এই জন্য আপনার কাছে মাপ চাচ্ছি। আমরা এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করব, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বাড়তি সময় দেওয়ার জন্য। একটু ফিরত দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা।